শুরু করছি আজকের কবিতা। প্রথম কবিতা বিস্ময়। বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর। আবার জাগিনু আমি, রাত্রি হলো ক্ষয়, পাপড়ি মেলিল বিশ্ব, এই তো বিস্ময় অন্তহীন। ডুবে গেছে কত মহাদেশ, নিভে গেছে কত তারা, হয়েছে নিঃশেষ কত যুগ যুগান্তর। বিশ্বজয়ী বীর নিজেরে বিলুপ্ত করি, শুধু কাহিনীর বাক্য প্রান্তে আছে ছায়া প্রায়। কত জাতি কীর্তিস্তম্ভ রক্ত পঙ্কে তুলেছিল গাঁথি, মিটাতে ধুলির মহাক্ষুধা। সে বিরাট ধ্বংসধারা মাঝে আজি আমার ললাট পেল অরুণের টিকা, আরও একদিন নিদ্রা শেষে। এই তো বিস্ময় অন্তহীন। আজ আমি নিখিলের জ্যোতিষ্ক সভাতে রয়েছি দাঁড়ায়ে, আছি হিমাদ্রির সাথে, আছি সপ্তর্ষির সাথে, আছি যেথা সমুদ্রের তরঙ্গে ভঙ্গিয়া উঠে উন্মত্ত রুদ্রের অট্টহাস্যে নাট্যলীলা। এ বনস্পতির বলকলে স্বাক্ষর আছে বহু শতাব্দীর, কত রাজ মুকুটের দেখিল খসিতে, তারই ছায়াতলে আমি পেয়েছি বসিতে আরও একদিন, জানিয়ে দিনের মাঝে কালের অদৃশ্য চক্র শব্দহীন বাজে। শোনালাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিস্ময়। কবিতা জং, কবি প্রেমেন্দ্র মিত্র। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরানো খাপে। কার চুল এলোমেলো, কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। দিনগুলি কুড়োতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলার, বিঁধেছে যা ধারালো। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, জেনে কিবা প্রয়োজন, অনেক দূরের বন রাঙা হলো কুসুমে না বহ্নি তাপে। হৃদয়ে মরছে ধরা পুরনো খাপে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরানো খাপে। প্রেমেন্দ্র মিত্রের অসাধারণ একটি কবিতা জং। কবিতা কাস্তে। বিয়নের ঠোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, গলে পরিণত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। শঙ্খ ঘোষ এ যুগের শ্রেষ্ঠতম কবি। বিশ্বাস করি মেরুদণ্ড বলে যদি কিছু থাকে তা তাঁর আছে। আমি ব্যক্তিগতভাবে তার কাছে বেশ কয়েকবার গিয়ে ফিরে এসেছি, ব্যর্থ হয়েছি, তবুও বলছি এ যুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠতম, মানুষ হিসেবে অন্যতম শ্রেষ্ঠ, ঋতপ্রাজ্ঞ, স্থিতধী পুরুষ, জ্ঞানী, সত্যিই কবিতার প্রাণবন্ত মানুষ
শঙ্খ ঘোষ, তার কবিতা পুনর্বাসন। যা কিছু আমার চারপাশে ছিল, ঘাস, পাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, একলা সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধস, তীর বল্লম, ভিটে মাটি, সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিমের মুখে। স্মৃতি যেন দীর্ঘযাত্রী দল দঙ্গল। ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়, এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন। যা কিছু আমার চারপাশে আছে, শেয়ালদা, ভরদুপুর, উল্কি দেয়াল, যা কিছু আমার চারপাশে আছে, কানাগলি, স্লোগান, মনুমেন্ট, যা কিছু আমার চারপাশে আছে, সরসজ্জা, ল্যাম্পপোস্ট, লাল গঙ্গা, সমস্ত একসঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার, তার মধ্যে দাঁড়িয়ে বাজে জল তরঙ্গ, চূড়োয় শূন্য তুলে ধরে হাওড়া ব্রিজ, পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান। যা কিছু আমার চারপাশে ঝর্ণা, উড়ন্ত চুল, উদম পথ, ঝোড়ো মশাল, যা কিছু আমার চারপাশে স্বচ্ছ, ভোরের শব্দ, স্নাত শরীর, শ্মশান শিব, যা কিছু আমার চারপাশে মৃত্যু, এক এক দিন, হাজার দিন, জন্মদিন, সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে। অল্প আলোয় বসে থাকা পথ ভিখারি, যা ছিল আর যা আছে, দুই পাথর ঠুকে জ্বালিয়ে নেয় এতদিনের পুনর্বাসন। কবিতা 8 বছর আগের একদিন। কবি জীবনানন্দ দাশ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার। অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কে নিদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে, অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায়, অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই জুতোচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। থুত্থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ।
সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুত্থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। অসম্ভব দীপ্ত যন্ত্রণার কষ্টের এই কবিতা জার্মানি দেশে শহরের বিখ্যাত মনস্তত্ত্ববিদ এবং বিজ্ঞানীরা চেষ্টা করেছেন, ভেবেছেন, সব কিছু থাকার পরেও একজন মানুষ কেন আত্মহত্যার পথ বেছে নেন। দু চার লাইন লেখার যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার স্বীকৃতি পাওনা বলে মেনে নেব। কবিতা অবনী বাড়ি আছো, সবাই জানেন এই কবিতা, শুধু আমি একটু উচ্চারণ করছি, আপনাদের মনে করিয়ে দিচ্ছি, প্রিয় লাইনগুলো একবার একটু আপনাদের কানে তুলে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি। শক্তি চট্টোপাধ্যায়, প্রিয় কবিতা অবনী বাড়ি আছো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাম্মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধেক লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এই সুযোগে সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা একটু শুনিয়ে নি। প্রস্তাব। প্রভু, যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক। এমনি বেকার মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক। হাগরে আমরা মুক্ত আকাশ ঘর বাহির, হে প্রভু তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল, তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর, ফলে নেই লোভ তোমার গোলায় তুমি ফসল। হে সওদাগর সেপাই শান্তি সব তোমার, দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও, তারপরে প্রভু বিধির করুণা আছেও অপার, জনগণ মতে বিধিনিষেধের বেরি পড়াও। অস্ত্র মেলেনি এতদিন তাও ভেজেছি তান, অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায়, শত্রুপক্ষ যদি আচমকা ছোড়ে কামান, বলবো বৎস সভ্যতা যেন থাকে বজায়, চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক। এমনি বেকার মৃত্যুকে করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক। বললাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা মুখোশ। কান্নাকে শরীরে নিয়ে যারা রাত জাগে, রাত্রির লেপের নিচে কান্নার শরীর নিয়ে যারা খেলা করে, পৃথিবীর সেই সব যুবক যুবতী রোজ ভোরবেলা ঘরে কিংবা রেস্তোরাঁয় চা দিয়ে বিস্কুট খেতে খেতে হঠাৎ আকাশে ছড়ে দু চারটি কল্পনার ঢেলা। কান্নাকে সরিয়ে রেখে দৈনিক কাগজ খুঁজে তাই যুবককে ভুলে যাই, যুবতীকে দূরে দূরে রাখি,
তারপর কোনোদিন যদি মনে হয় দিনগুলি বাসি বড় বিবর্ণ একাকী, প্রেমিক কি উদ্বাস্তুর মতো এক সমস্যায় নিতান্তই মূর্খ হয়ে গেছে? আমার কি আসে যায়, তুড়ি মেরে এক্সামিনে দিয়ে যাব ফাঁকি। অথবা কবিতা দিয়ে সমর্থন জানাবো তোমাকে, হে প্রেমিক, হে উদ্বাস্তু, তোমাদের দুঃখে আমি গলে হব নদী। হে দিন, হে কাল রাত্রি, না হয় আগলাবো আমি তোমাদের দুর্দিনের গলি। তোমরা নির্বোধ হাতে স্মৃতিমুখ খুঁজে খুঁজে পড়ে যাবে যখন অসুখে। তোমাদের দুঃখ আমি মরে যেতে রাজি আছি, কারো দুঃখে মরা যায় যদি। কি আশ্চর্য, সেই ছেলে আমার দর্শন শুনে তবু অর্ধেক বিস্কুট ফেলে রেস্টুরেন্ট থেকে চলে গেল। সেই মেয়ে সিনেমার বিজ্ঞাপনে ভিড়ে ডুবে গেল। তারপর কি যেন বলল সঙ্গিনীকে, মনে হলো হেমিংওয়ে মম নিয়ে ওদের বিবাদ আজন্ম চলছে যেন। বন্ধুত্বটা কোনো মতে টিকে আছে। হঠাৎ চোখে পড়ল কাগজে এডিটোরিয়াল, আমেরিকা ভালো, চীন ভালো, শ্রমণ পাঠাবে অন্য আমাদের কাল। হৃদয় জুড়ালো, হে যুবক, হে যুবতী, পৃথিবীতে তোমাদের কতটুকু দাম? কান্নাকে শরীরে নিয়ে কার ঘরে কয় ফোঁটা দিয়ে গেলে আলো? হে যুবক, হে যুবতী, পৃথিবীতে তোমাদের কতটুকু দাম? শোনালাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। এবার বন্ধুরা কি বলছেন একটু দেখে নেওয়ার পালা। এবার আমি চলে আসবো আমার নির্বাচিত কিছু কবিতায়। কবিতা বৃষ্টি। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান। এমন বৃষ্টির দিনে পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়। এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই। আমার প্রিয়তম কবি, জীবিত কিংবদন্তি শঙ্খ ঘোষের বৃষ্টি কবিতাটি পড়লাম। আমার দুঃখের দিন তথাগত। এবার পড়ব এই মুহূর্তের শক্তিশালী আরেকজন কবির কবিতা, কবি বিভাস রায়চৌধুরী। কবিতা একটি স্বপ্ন। লাল ঘোড়া ছুটে যায় নীল মানুষের দিকে, নিজেকে একলা লাগে। এবারের কথা বলছি না, পরের বার ভালোবাসবে তো? যদি অসম্ভব আসে আকাশের জানালায়, আজ স্বপ্ন উচ্চারণহীন। লাল ঘোড়া ছুটে যায় নীল মানুষের দিকে, আমি তো প্রান্তরহীন। ধুলো টুলো মেখে দেখলাম কবিতার বাইরে এলো আশ্চর্য কবিতা। কান্নার ওপাশে আজ নির্জন অভূতপূর্ব কান্না। ভিজে যাওয়া বালি আয়নার মতো চকচক করছে। লাল ঘোড়া আর নীল রঙের মানুষ নিজেদের মধ্যে কত বাক্য বানিয়েছে। শুধু আমি নেই, আয়না ভেঙে মৃত ঘুম। এবারের কথা বলছি না, পরের বার ওষুধ খেয়েছো? বিষণ্ণ হতে ভোলনি। কবিতা লাল ঘোড়া ছুটে যায় নীল মানুষের দিকে, একটি স্বপ্ন। বিভাস রায়চৌধুরী আমার প্রিয় কবি, এই সময়কার বিখ্যাত কবি, বনগাঁ শহরের। তিনিও জীবন্ত কিংবদন্তি, 50 ছাড়িয়েছেন, খুব গুণী কবি। এবার যার কবিতা পড়ব তার কবিতা অসম্ভব জনপ্রিয়। অনেক মানুষ তার কবিতা পড়েন, শোনেন, জানেন, তার কবিতা উপভোগ করেন। তার কবিতা এবার পড়ব। কবি রেহান কৌশিক। কবি রেহান কৌশিকের কবিতা ধুলো খেলা। কবিতা ধুলো খেলা, কবি রেহান কৌশিক। ধুয়ে যায় মাটি রং,
ভেসে চলে পুতুলের খড়, ধুয়ে যায় মাটি রং, ভেসে চলে পুতুলের খড়। স্রোতে কি বিষাদ গান, নৃত্যশীল কালের মর্মর। কি তবে ধরে রাখবে ছিন্ন হওয়া শ্বাসের গোপন? কিভাবে জীবনী গ্রন্থ এঁকে রাখবে আত্মনিমজ্জন? লিখে চলে শূন্য হাত, মাত্রা বেঁধে শব্দে যথাযথ। পাতা ভর্তি জন্ম মৃত্যু, মুহূর্ত বাঁধানো সব পথ। এলেখা ধুলোর দেহ, এই ধুলো তাবৎ স্পন্দন। স্পর্শ রাখো অন্ধ হয়ে, ফিরে পাবে প্রিয় বন্ধুজন। এলেখার আয়ু নেই, সুতরাং আদি অন্তহীন। দেহময় ধুলোবিন্দু, ধুলোর শরীরে রাখা ঋণ। মাটি ধুলো, আলো ধুলো, ধুলো আকাশের। ধুলোয় দৃশ্য অদৃশ্য, ঘূর্ণমান সমস্ত শূন্যের। ধুলো মাখে আলো ছায়া, ধুলো ওড়ে সুগন্ধি ডানায়। লেখা হচ্ছে তুমি আমি, ভ্রাম্যমান ধুলোর ভাষায়। বিগত 3 বছরে তিনি রুদ্র গোস্বামী, কবি রুদ্র গোস্বামী এই মুহূর্তের জনপ্রিয়তম কবি, ভারত এবং বাংলাদেশের জনপ্রিয়তম কবি রুদ্র গোস্বামী। তাঁর কবিতা প্রেমিক হতে গেলে, কবিতা প্রেমিক হতে গেলে প্রেমিক হতে গেলে রুদ্র গোস্বামীর এই কবিতাটি পড়ছি। ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটার ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা। কাঁচওয়ালা তো সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয়? ছেলেটার খুব জেদ, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়, যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। অদ্ভুত প্রকাশ। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়, তারা সবকিছু দখল করতে চায়। কিন্তু প্রেমিক হতে গেলে হৃদয়টা দরকার, প্রেম দেওয়ার জন্য একটা নরম মন দরকার, আলগা একটা ভালোবাসা, একটা নিবিড় বন্ধন, একটা স্নেহ, একটা সমানুভূতি, এমপ্যাথি, সেই ব্যাপারটা দরকার। না হলে হবে না। মানে একটা শামুক আপনার পায়ের তলায় পড়লো, শামুকটা কর্মর করে ভেঙে গেল, সেই যে কর্মর আওয়াজটা আপনার হৃদয়ে যদি আপনি অনুভব করতে না পারেন, আহা ইস আহা, এটা সিম্প্যাথি। কিন্তু যেই আওয়াজটা আপনি অনুভব করলেন, কর করে ভেঙে উঠছে শামুকটা, সেইটা এমপ্যাথি। সেইটা হলে প্রেমিক হওয়া যায়। আর প্রেমিক সে হতে পারে যে সত্যিই অনুভূতিপ্রবণ, গাছেদের মতো ছায়া দিতে জানে। কবিতা কৃষ্ণবাক, কবি অমিত চক্রবর্তী, অসম্ভব শক্তিশালী কবি। তার এই কবিতাটি আমি পড়ছি, আপনাদের শোনাচ্ছি। কবিতা কৃষ্ণবাক। আমাদের কোনো প্রতিশ্রুতি নেই, আমাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি নেই। কিছু ভালো লাগা মুহূর্তের নদী বয়ে যায়, আমার কথার সাথে তোমার ব্যথার চকমকি লেগে যে আগুন জ্বলেছে সন্ধ্যায়, কেউ কেউ সে আগুনে রাত্রি পোহায়। আমাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি নেই, কিছু ভালো লাগা মুহূর্তের নদী বয়ে যায়, আমার কথার সাথে তোমার ব্যথার চকমকি লেগে যে আগুন জ্বলেছে সন্ধ্যায়, কেউ কেউ সে আগুনে রাত্রি পোহায়। আমাদের হাতে কোনো হাত নেই, রাত নেই, দিন নেই, হীন নেই, শুধু কিছু স্মৃতি আর ঋণ পড়ে আছে। যাওয়ার পরেও কিছু
ক্রমক্ষীণ গল্পের ওম পাবে বলে। নদীর এপারে আমি, তুমি ওপারে দাঁড়িয়ে, আমাদের চাষাবাদ নৌকায় যাতায়াত করে। কখনো সাঁতরে স্নান সারা, জলে জলে ওইটুকুই সংযোগ। তারপর সেই তো পুরনো মানসী ও দীপকের গান গাইতে গাইতে একতারা হাতে তুলে নেওয়া। আর কি আছে আমাদের? কিছু সাজগোজ, যুদ্ধ যুদ্ধ খেলা, প্রেম প্রেম ভাব, হাসি হাসি কান্না, মুছে ফেলে অস্তাচলে ঢলে পড়া বই তো নয়। যেটুকু মাধুর্য সঞ্চয়, তাই তো পাড়ানির করিয়ে যাত্রার। তুমি বৃন্দাবন, আমি দ্বারকার, তাই না রাধিকা? আর একটু শোনাবো কবিতা জব দ্বীপ জলে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। খানিকটা ডিমনেশিয়া হয়েছে মায়ে, কালকের কথা ভুলে যায়। আবার 50 বছর আগেকার কথা গড়গড় করে বলে যায় সময় সময়। সেদিন গুনগুন করছিল একটা গান, সুরটা চেনা ঠেকতে কাছে গিয়ে কান পেতেছি, দেখি জব দ্বীপ জলে আনা, জব শাম ঢলে আনা, গাইছে মা। এমনই আসতে যে একটু সরে দাঁড়ালেই শোনা যাবে না, কিন্তু আমি তো সরে থাকতে চাইছিলাম না। চাইছিলাম দ্বীপপুঞ্জের ভিতরে ঢুকে রবিনসন ক্রুশো কতটা নোনা জল খেতে পারে আবিষ্কার করতে। চিত্চোর দেখতে নিয়ে গিয়েছিল বাবা তোমায়। তোর বাবার সিনেমা দেখতে নিয়ে যাওয়ার তাগিদও ছিল না, সময়ও নয়। তাহলে জিজ্ঞেস করতে গিয়ে খেয়াল পড়ল রবীন্দ্র জৈন তো আমার কাকুর অন্তরঙ্গ বন্ধু। 7-এর দশকের একদম গোড়ায় আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এসে থাকতেন, আর অখ্যাত লোকসঙ্গীত শিল্পী কমল কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর গভীর সখ্য হারমোনিয়ামের রিড থেকে ছড়িয়ে পড়ত শহরতলির আকাশে বাতাসে। কাকু অচেনা হয়েই পৃথিবীকে বিদায় জানিয়ে জানি না কোন মেহফিলে বসার জায়গা পেয়েছে, কিন্তু রবীন্দ্র জৈন তো নিজের সৃষ্টিতে বেঁচে আছেন, থাকবেন। অন্ধ গান করে, সুর বসায়, লেখেও, কিন্তু শৈশব থেকে দৃষ্টিহীন একজন অবাঙালি কিভাবে বাংলা ভাষা শিখে নিয়ে লিরিক লিখতে পারে ভাবলে কাঁটা দিত গায়ে। এখনো প্রশংসা করার আগে অনেক হিসেব করতে হয় শুনি, কিন্তু রবীন্দ্র আমাদের ভাড়া বাড়ির মেঝেই পাতা তোষকে বসে যত সুর বানিয়েছেন সবকটাই বেহিসেবি। তাই সারা পৃথিবী ঘুরে এসেও আমার মায়ের গলা, হতে পারে এই সুরটা নাকতলাতেই বানিয়েছিলেন, ব্যবহার করেছেন বম্বে গিয়ে, হয়তোবা টিভি কিংবা রেডিওয় শোনা সুরটায় নিজের ঘরে শুনেছে বলে মনে হচ্ছে মায়ের। যার যেরকম ইচ্ছে, বিশ্বাস করায় কোনো বাধা নেই তো। মা বলেছিল রবীনের একটা আশ্চর্য ক্ষমতা ছিল, ও হয়তো মেঝেই বসে সুর তুলছে হারমোনিয়ামে, আর আমি ঘরের অন্য প্রান্তে বঁটিতে আনাজ কাটছি। রবীন বলে দিতে পারত বেগুন কাটলাম না পটল। কথাটা মানতে চায় না আমার মন, মাকে খোঁচাতেই থাকি। মা আপন মনে বলতে থাকে, এক একদিন আমি একটা দুষ্টুমি করতাম, সবজির নাম মিলিয়ে দিয়ে পরে ভুল প্রমাণ করতে চাইতাম রবীনকে। ও সজনে ডাঁটা বললে বলতাম বরবটি, লাউ বললে বলতাম কুমড়ো। উনি মেনে নিতেন, না মেনে উপায় কি? আমার তো দুটো চোখ আছে, তবে গুম মেরে যেত। তারপর একদিন তোর বাবাকে ব্যাপারটা বলে খুব বোকা খেয়েছিলাম। তোর বাবাই রবীনের সামনে গিয়ে ফাঁস করে দিয়েছিল আমার গুলতাপ্পি। রবীন কাকুর রিয়াকশন কি ছিল? রেগে গিয়েছিল? আমি কখনো মুখোমুখি না দেখে একটা লোককে কাকু ডেকে ফেলি ইতিহাসের জুড়ে। মা চুপ করে যায়, আবার গুনগুন করতে শুরু করে, আর আচমকা থেমে গিয়ে বলে, রেগে যায়নি, সুর ভাজছিল। তারপর হঠাৎ মুচকি এসে বলল, অন্ধের বিশ্বাস ভাঙবেন না বৌদি, অন্ধের বিশ্বাস ভাঙতে নেই। মায়ের সামনে আর দাঁড়াতে না পেরে সরে আসি। বৃষ্টির ছাঁট আসছিল বলে বন্ধ করে রাখা ঘরের জানলাটা খুলে দিতে দিতে টের পাই পৃথিবীর সব স্মৃতি শিল্প হয়ে উঠেছে অন্ধের বিশ্বাস ভাঙতে ভাঙতে। কি আশ্চর্য লাইন বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখছেন, বলছেন সেই কথাগুলো উদ্ধৃত করে, অন্ধের বিশ্বাস ভাঙবেন না বৌদি, অন্ধের বিশ্বাস ভাঙতে নেই। মায়ের সামনে আর দাঁড়াতে না পেরে সরে আসি। বৃষ্টির ছাঁট আসছিল বলে বন্ধ করে রাখা ঘরের জানলাটা খুলে দিতে দিতে টের পাই পৃথিবীর সব স্মৃতি
শিল্প হয়ে উঠছে অন্ধের বিশ্বাস ভাঙতে ভাঙতে। আবারও সেই একই কথা, এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি অংশুমান কর। অংশুমান করের একটি কবিতা, একটি খোলা চিঠি। একটি খোলা চিঠি, কবি অংশুমান কর। গরম সীসা একটা চিতাবাঘের মাথার মধ্যে সেঁধিয়ে গিয়ে পেরে ফেলতে পারে তাকে, কিন্তু একটা মেহগিনি গাছকে গুলি করে দেখবেন বুলেট হজম করে সে দাঁড়িয়ে থাকে সোজা। সাইবেরিয়া থেকে উঠতে উঠতে আসা ধবল হাঁসেদের একটিকে আপনার বুলেট নামিয়ে আনতে পারে মাটিতে, কিন্তু গুলি করে আকাশের এক কণাও আপনি পেরে আনতে পারবেন না। ইচ্ছে করলেই আপনার AK-47 ছিন্ন ভিন্ন করতে পারে বসরাই গোলাপের পাপড়ি, কিন্তু চেষ্টা করে দেখবেন ছোট্ট বোতাম ফুলকে অত সহজে আপনি ধ্বংস করতে পারবেন না। ঠিক যে চিতাবাঘেদের আপনি একে একে সরিয়ে দিচ্ছেন, আকাশের ধবল হাঁসেদের নামিয়ে আনছেন নিজের উচ্চতায়, গোলাপ ফুলকে ছিন্ন ভিন্ন করে কেড়ে নিচ্ছেন সুগন্ধ, কিন্তু মনে রাখবেন ভারতবর্ষ এক বিশাল দেশ, তার মাথার উপর এখনো জেগে রয়েছে সমুদ্রের মতো অখণ্ড নীল আকাশ, আনাচে কানাচে ফুটে রয়েছে ছোট ছোট লাল নীল বোতাম ফুল। আর আপনার বন্দুকের সামনে বুক পেতে দেবে বলে এই জঙ্গলের ভেতর এখনো সোজা দাঁড়িয়ে আছে দু একটা মেহগনি গাছ। কবিতার নাম সোনা বন্ধুরে। কবি আরণ্যক বসু। আমি সেই অপলক মেয়েবেলাকে খুঁজছি, যে কোজাগরি সকালের নিকোনো উঠোনে মালক্ষীর পায়ের ছাপ আঁকে এক মনে। খুঁজছি সেই উজ্জ্বল তরুণীকে, যার কাছে রকের বেলাগাম শীষ নম্র হতে শিখে ক্রমশ বন্ধু হয়ে যায়। খুঁজছি সেই মিশরীয় নারীকে, প্যাপিরাসের পাতায় যে তার প্রেমিকের জন্য ভালোবাসার কবিতা এঁকেছিল। খুঁজছি বিশ্বাসের নাম সেই বরুণ বিশ্বাসকে, খুঁজছি বিশ্বাসের নাম সেই বরুণ বিশ্বাসকে, নারীর সম্ভ্রম বাঁচাতে যে জীবন দিয়েছিল। খুঁজছি মহাকাশের মতো সেই মাস্টার মশাইকে, যিনি শয়তান মস্তিষ্ক থেকে সস্নেহে মুছে দেবেন ধর্ষণ, প্রতারণা, হিংসার মতো নিষ্ঠুর শব্দগুলোকে। নিজের রক্তাক্ত হৃৎপিণ্ড দুহাতে চেপে ছুটছি সেই বনদেবীর কাছে, যার আঙিনায় নির্জনতায় একদিন লেখা হয়েছিল মনে থাকবে। হত মানে ঝলসানো মেয়েটার ঠান্ডা লাশের কাছে শব্দের প্রতিমাকে সাজাতে সাজাতে ডুকরে বলছি, পুরুষ বুকের বাঁদিকে তাজমহল গড়তে পারবো না হয়তো, তবুও গেয়ে যাব সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আমি পাগলের মতো একজোড়া কিশোরবেলা মেয়েবেলা খুঁজছি, যারা আজও ভালোবাসার দুনিয়াতে বসত করে পদ্মা নদীর মাঝি হয়ে। বাংলা ভাষার একজন আপাদমস্তক ব্যর্থ কবি জীবনের অন্তিম নিঃশ্বাসে বলে যেতে চায়, নারী তুমি সম্পূর্ণ আকাশ, নারী তুমি সম্পূর্ণ আকাশ। আরণ্যক বসু, পরিচয় বসু, তিনি অসাধারণ কিছু কবিতা লিখেছেন। তার মনে থাকবে কবিতাটি তো অসম্ভব জনপ্রিয় কবিতা অসতী প্রবণতা। জানু থেকে খসে পড়া ঋতুমাস গেঁথে গলায় পড়েছি, জানু থেকে খসে পড়া ঋতুমাস গেঁথে গলায় পড়েছি। নদীকে ফুসলে দেখিয়েছি জ্যোৎস্নার ব্যাকরণ বিধি। যথারীতি চাঁদ ছিল না তখন, ছিল না শঙ্খ কঙ্কন সিঁদুরের টিপ। আমার ছেঁড়া জিন্স বরাবর প্রিয়, আমার ব্যাকপ্যাকে লাইটার পাবে জেনে রাখো। ফলত গসিপ ছড়িয়েছে পোশাকা অবধি। এপাড়ায় রাত 12টায় দিন থেকে কফি, কদম গাছের পাশে মোহনবাসীর ডাক, এসব এড়িয়ে যেতে পারে যারা, তারা নমস্য। তাদের সমস্ত শাড়িতে ফলস যথাযথ। ঝড় জলের রাতে তারা জানলা বন্ধ করে দিতে জানে সাবধানে। আমি ডালে ডালে বিকল পেরোই, ফুলের আড়ালে চুমু খাই পাগলের মতো,
অসতী প্রবণ বলে। আমি ডালে ডালে বিকেল পেরোই, ফুলের আড়ালে চুমু খাই পাগলের মতো, অসতী প্রবণ বলে। সংকোচ উড়িয়ে নিজে ডেকে চাই অমরাবতীর পথে, কলরব করে দিন যায়। আগেও বলেছি, তবু বলি, ওহে টারজান নাম দেব, চলো জঙ্গলে ফিরে যাই। ওহে টারজান নাম দেব, চলো জঙ্গলে ফিরে যাই। অদ্ভুত সাহসী কবিতা অসতী প্রবণতা। এবার বইমেলাতে বেরিয়েছে এই বইটি, আপনারা কিনবেন, পড়বেন। এবার আমার এক প্রিয় বন্ধু কবি কৌশিক দাস, তার একটি কবিতা, কৌশিক দাসের কবিতা। অসাধারণ লেখে কৌশিক। তার কবিতার ছন্দ, ব্যবহার, শব্দ সৌন্দর্য এগুলো শিক্ষণীয়, খুব শ্রুতিমধুর। তার কবিতা ভালোবেসে ফেলা যায়, সহজবোধ্য। জনান্তিক বলে একটি কবিতায় কৌশিক দাস লিখছেন, কি আছে তোমার দেরাজের কোণে পড়ে, কি আছে তোমার লুকিয়ে রাখার মতো, কিশোর কালের ফেলে আসা ভাঙা চাঁদ, পাঁজরের গায়ে শেষ লেফাফার মতো। কোথাও কখনো খুনি আঙুলের দাগ পড়ে আছে নাকি ফেলে আসা চড়াচড়ে, ঠিক ঠিক তুমি উত্তর রেখেছ তো বাতি নিভে যাওয়া ডেসদিমনার ঘরে। জলকল্লোলে কথাদের আশ্বাসে কি ঢেকেছ তুমি আলিশান কার্পেটে, চোখে চোখ রেখে বলতে পারবে এসো, সে যদি আজকে দরজায় আসে হেঁটে। খুলে দেখো আজ বৈষ্ণব স্মৃতি খাতা, চিবুকের পাশে রেখে গেছে সেও ক্ষমা। বিগত ভাদরে ভরা বর্ষায় ভিজে ভালোবেসে গেছে শ্রাবণের প্রিয়তমা। সত্যিই ভালোবাসার কবিতা লিখতে জানে কৌশিক। কিংসুক চট্টোপাধ্যায় আমার পাগল প্রিয় কবি। তার কবিতা, যে পথের যোজন যোজন উধাও হদিশ দূরের নদী জলের গায়ে পর্দা টানা, যে পথের দুহাত কাটা হাততালিহীন হাওয়ায় হাওয়ায় ছন্ন ছাড়া টালবাহানা, সে পথের পথিক মানেই পাতায় ভর্তি ধুলো, সন্ধে মানুষ এবং একা, ঘুরে যায় নিত্য ম্যাজিক চোখের ঘরে জিভের আলে কলসি জলে তেষ্টা রাখা। আমি তাই সহজ সহজ আলোর ঘুমে পাতার গায়ে গুটিয়ে থাকা পোকার মতো দেখি ওই ঠোঁটের বাগান লাজুক নদী দুঃখ নুড়ি নরম কাঁচের জড়ায় ক্ষত। সে ক্ষত দৃশ্যবিহীন নিঝুম কালো ভয়ের ছোবল এবং আঙুল বিষাদ কাটা, ও পথের সঙ্গে আমার সহজ গোপন আদর আঁচড় জড়িয়ে রাখা একলা হাঁটা। যে পথের যোজন যোজন উদাও হদিশ দূরের নদী জলের গায়ে পর্দা টানা, ও পথের পথিক মানেই ম্যাজিক অলা কিংবা নাবিক ছন্ন ছাড়া গল্প চেনা। ও পথের পথিক মানেই ম্যাজিক অলা কিংবা নাবিক ছন্ন ছাড়া গল্প চেনা। অদ্ভুত পাগল কবি কিংসুকের এই কবিতা পড়লাম। এবার আমি যার কথা বলেছিলাম অনেক আগে, আমার প্রিয় এক কবি জয়দীপ চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম, তার লেখা একটি কবিতা, একদিন। কবিতার নাম একদিন। প্রিয় সব মুখোশ পুড়িয়ে একদিন মানুষ স্ফটিক হয়ে উঠবে। প্রিয় সব মুখোশ পুড়িয়ে একদিন মানুষ স্ফটিক হয়ে উঠবে। তার রক্তের স্রোতে খেলা করবে অলৌকিক জ্যোৎস্না। মানুষ নিজেকে সাজাবেই শুধু বাহারি প্রসাধনে নয়, আত্মিক নিরুচ্চার লাবণ্যে। সূর্য থেকে শুষে নেবে অমৃত জীবন, নক্ষত্র জয়ের মন্ত্র। প্রকৃতিই যুদ্ধরত মানুষকে আকাশের নিচে পংক্তি ভোজে বসাবে, মগ্নভাবে শেখাবে ভালোবাসতে। সমস্ত মুখোশের সমাধির ওপর সকালে একদিন গড়ে তুলবে উষ্ণতার ইমারত। প্রতিটি হৃদয়ে জেগে উঠবে রামধনু। অন্ধকার সব মুখোশ পুড়িয়ে সংগ্রামী মানুষ স্ফটিক হয়ে উঠবেই আলোক বর্ষে। ঠিকানায় পৌঁছে দেবে আলোর চিঠি, চলার পথে থেকে যাবে চন্দনের গন্ধ। শেষের দিকে চলে এসেছি। আমার প্রিয় অনুজ প্রতিম ভালোবাসার ভাই সুপম রায়, তার একটি কবিতা বিষাক্ত মানুষ।
কোনো আশ্চর্য স্বরের কাছে লিপি সমর্পণ করে বাসা বাঁধিনি আমি কোনো অবৈধ ফাল্গুনে। ঠোঁট কেটে রাখা যৌবনের পথে হেঁটে গেছি ক্রমাগত। তোমার পূর্ব কোণ থেকে যে সূর্য উঠে এসে আমাকে অস্ত দিতে চায়, আমি তার মুখোমুখি দাঁড়াবো এইবার। রূপালী রঙের অ্যাস্ট্রেতে সাজিয়ে রেখো আমায়, আর মাইক্রোস্কোপের নিচে রাখা কবিতাগুলো থেকে খুঁজে নিও আমার বিষাক্ত শরীর। কবিতা বিষাক্ত শরীর, সুপম রায় সবুজ বাসিন্দা নামে লেখে। খুব শক্তিশালী লেখা, অসম্ভব ভালো ছবি আঁকে, ওকে আমার ভালোবাসা। তার কবিতাও শোনালাম। আমি অক্ষমালী তার কবিতা শোনাচ্ছি, চাওয়া। দীপঙ্কর মুখার্জি, অক্ষমালী, তিনি ভালো কবিতা লেখেন এবং আমাদের মতো তরুণ কবিদের কবিতা নিয়ে তিনি কাজ করেন, মানুষের কানে পৌঁছিয়ে দেন, তাকে আমার কৃতজ্ঞতা। তার কবিতা চাওয়া। এখনই একমালসে অমৃত চাই, সমুদ্র দেবে? এখনই একপাত্র পরমান্ন চাই, সুজাতা দেবে? সেই কোন কালে সুদূর অতীতে দেবাড়িগণ চেখেছিল অমৃত স্বাদ, তারপর তার বহু বহু যুগ পর সে নীল লালসার মর্ম বুঝলাম। সেই কোন বোধি তলে গৌতম পেয়েছিল পরমান্ন স্পর্শ, তারপর তারপর বহু বহুদিন পর সে জ্ঞানের তৃষ্ণা চিনলাম। মানুষ এখন পরাজেয়, মানুষ এখন নির্বোধ। কতবার সে বিপ্লবে মাতল, কতবার সে সাধনায় ডুবল গহীন আধারে। আয়নায় দাঁড়ালে পূর্বপুরুষদের ক্রন্দন কানে বাজে। রোজ ভোর হয়, আলো ফোটে না, ঘর থেকে বারান্দায় গিয়ে বসি, আবার ঘরে ফিরে আসি কেঁচো জন্ম নিয়ে। বাবা সাধনায় বসেন, মায়ের অশ্রু শুকায়, এক পাত্র পরমান্ন পেলে বাবা আমার প্রশান্তিতে চিনিয়ে দিতেন নিখিল ভুবন। এক মালসা অমৃত পেলে মা আমার হাসি মুখে বিলিয়ে দিতেন নিশ্চিন্ত জীবন। এখনই এক মালসা অমৃত চাই, সমুদ্র দেবে? এখনই এক পাত্র পরমান্ন চাই, সুজাতা দেবে? অসাধারণ কবিতা, অক্ষমালী, দীপঙ্কর মুখার্জির। এবার পড়ব এই মুহূর্তের অসম্ভব শক্তিশালী কবিদের একজন, রণদেব দাশগুপ্ত। আমার স্যার উনি, আমার ছাত্র জীবনের শিক্ষক উনি, পদার্থবিদ্যার মানুষ, কিন্তু এত অসাধারণ কবিতা কি করে লেখেন আমি জানি না। কবিতা মধু রঙের বিষ। রাত্রিকাল ঘটে গেলে মাথার ভিতরে শুধু অমাবস্যা নামে। ফলন্ত গাছের নিচে জড়ো হয় লোভী মানুষেরা। ডান চোখে রূপ দেখি, বাম চোখে ভিতর কঙ্কাল। কত প্রকারের এই পুত্তলিকা, কত প্রকারের ওই কাজল ও কাম বৃত্তি। ভেবেছ কখনো পূজার থালার মতো চাঁদ ওঠে আমাদের লজ্জাহীন নগ্নতার মাঠে? নিকোনো আকাশ থেকে নেমে আসে শান্তি জল আমাদের গোঠে ও গুহাতে। স্থবির ত্বকের ছোঁয়া কোনো ফুল ফোটায়নি ইতিহাস জুড়ে। শরীর গন্ধ জুড়ে শুধুই হরমোন, চুম্বনের রাত জুড়ে শুধুই অম্লতা। এই যে দাঁড়িয়ে আছো বাস স্ট্যান্ডে, জাহাজ ঘাটায়, এই যে দাঁড়িয়ে আছো অন্ধকার দুডানায় মেখে, কোনো উড়ানের দিন ডাকবে না তোমাদের আর। রিক যত ডুবে গেছে আমাদেরই কাদা রক্তে, আমাদের তৃপ্তিহীন শয্যার অতলে কিছু রোদ কৌটো থেকে খসে যায়, পড়ে যায় খুচরো গলিতে, কিছু শব্দ ভেসে যায় আঙুলের ফাঁক বেয়ে বেয়ে। এইসব ধুলোবালি তুলে রাখি অরণ্যের বুকে। এখনো নেশার দিন, মধুরঙা বিষ হাতে মানুষেরা হেঁটে যাচ্ছে তুলতুলে খাদের কিনারে। আমার কোনো অপরাধ বোধ নেই, নতজানু হয়ে ঈশ্বরের কাছে চাই পাপ। শুনেছি পাপীদের শাস্তি দেন বিধাতা। শাস্তির অছিলায় মুখোমুখি দাঁড়ায় যদি বিধাতা, নরকের পথ দেখিয়ে দেবেন তিনি। স্বর্গের ভাওতার থেকে নরকের বাস্তব প্রিয়। স্বর্গের লোভ থাকলে আমিই বিধাতা, নরকের লোভে আমি জন্ম জন্মান্তর মানুষ। কি অদ্ভুত! বলছেন স্বর্গের লোভ থাকলে আমি বিধাতা, নরকের লোভে আমি জন্ম জন্মান্তর মানুষ। সমরেশ চৌধুরী লিখছেন এই কবিতা। এবার দীপশিখা চক্রবর্তী, তার লেখা একটি কবিতা, সবকিছু বদলে যাচ্ছে।
আলোর শহরে হারিয়ে ফেলছি নিঃশ্বাস। রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা নগ্ন শুকনো অবয়বের মাঝখান দিয়ে যে আকাশটা দেখা যায়, জমিয়ে রাখি যত্ন করে। সময়ের বয়স হলে ক্ষণস্থায়ী হয় সুখ, তবুও অবচেতনে এক পৃথিবী শূন্যতা দিয়ে কেউ যেন লিখে যাচ্ছে হাহাকারের কোরাস। সভ্যতার খামখেয়ালি নেশা এলোমেলো নিস্তব্ধতা ছুঁয়ে দিয়েছে। এখনো অপেক্ষা একটা গোপন রঙের উৎসবের আয়োজন। যতবার নিজেকে সমর্পণ করি মুহূর্তের কাছে, ধূসর রোদ্দুর মেখে ফিরি। একাকিত্ব শেখায় নৈশব্দের ভেজা আঁচলে একটুখানি জিরিয়ে নিতে। সব শূন্যতা যে কখনোই ছলনার পথ দিয়ে হাঁটতে জানে না, সব শূন্যতা যে কখনোই ছলনার পথ দিয়ে হাঁটতে জানে না। দীপশিখা চক্রবর্তীর কবিতা শোনালাম। এবার আপনাদের আমার কবিতা শোনাবো। আর অনুরোধ ছিল জীবনানন্দ দাশের কবিতার ব্যাপারে। জীবনানন্দ দাশের কবিতা একটু শোনাচ্ছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ দ্বীপের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। তারপর ভুলে গিয়েছি। আর একটা একটুখানি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম নয়। আমি তারে পারি না এড়াতে, সে তার হাত রাখে হাতে। সব কাজ পণ্য মনে হয়, প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সকল লোকের মাঝে নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার পথেই শুধু বাধা, আমার চোখেই শুধু ধাঁধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেকটা সময়, আমিও কি নই তাদেরই মতন? এরকম কিছু লাইন টুকরো টুকরো মনে আসলো, তাই সেটুকু বললাম। যেহেতু অনুরোধ করছিলেন, আমি আগে জীবনানন্দ দাশের বড় কবিতা শুনিয়েছি। এবার শেষ আমার কবিতা পড়ে আজকে বিদায় নেব। আমার কবিতা পুরস্কার। শেষ কান্নার চিৎকার মিশে গেছিল হাওয়ায়। রক্তাক্ত মুখ থেকে তবু তুমি বলে চলেছিলে, আমি ফিরে আসবই। মানুষের ভালোবাসা ক্রুশের পেরেক যন্ত্রণার চেয়ে ঢের শক্তিশালী। শেষ কান্নার চিৎকার মিশে গেছিল হাওয়ায়। রক্তাক্ত মুখ থেকে তবু তুমি বলে চলেছিলে, আমি ফিরে আসবই। মানুষের ভালোবাসা ক্রুশের যন্ত্রণার চেয়ে ঢের শক্তিশালী। হত্যাকারীদের অট্টহাসিতে মিলিয়ে যাচ্ছিল সে স্বর। ধর্মের নামাবলী জড়িয়ে সুবিধা নেয় যে কায়েমি শক্তি, তারা তোমার হাত দুটোকে পেরেকে এফোড় ওফোড় করছিল, কিন্তু তোমার আঙুলগুলো চিনিয়ে দিল না অপরাধীদের। ফাটা আঙুলগুলো নড়ে চড়ে উঠতেই হত্যাকারীরা তোমার মুখ পুড়িয়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্য, তখনই ঝমঝম করে বৃষ্টি এলো। গাছের পাতারা সবুজ হয়ে উঠল। একটা চপচপে ভিজে কাক তোমার পায়ের কাছে এসে বসলো। তারপর তোমাকে আর দেখা গেল না। জনতা ছত্রভঙ্গ হয়ে গেল।
পড়ে রইল শুধু ক্রুশ কাঠ, পড়ে রইল শুধু ক্রুশ কাঠ।